লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা আজকে করবো রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 সালে সেকেন্ড সাবমেটিভ ইভ্যালুয়েশনে ইতিহাসে 3 নম্বর স্কুলটা। এই 3 নম্বর স্কুলে বলছে ছাত্রা নন্দলাল ইনস্টিটিউশন, ছাত্র নন্দলাল ইনস্টিটিউশন। দেখো প্রথমে একের দাগের একেরটা হচ্ছে গৌতম বুদ্ধ জন্ম হয়েছিল শাক্য বংশে। হর্ষবর্ধনের সিংহাসনে বসেন কত সালে? 606 খ্রিস্টাব্দে। গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে বলা হতো গোত্র, এবং মহাজনপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি বা ঝাঁপি। রুদ্রদামন কোথায় কি ছিলেন? না শক ছিলেন, শক শাসক, অর্থাৎ শকদের শাসক। গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে তা হচ্ছে উপনয়ন। উপনয়নের মধ্যে গুরু তার শিষ্যকে মনে করে। জাদু মন্ত্রের সংকলন কোন গ্রন্থ থেকে পাওয়া যায়? অথর্ববেদ থেকে পাওয়া যায়। ঋক বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিল? না, ঋক বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিল? ইন্দ্র। ইন্দ্র হচ্ছে কোথায় দেবতা বলো তো? না, ওই মেঘ বৃষ্টির যে দেবতা আছে ইন্দ্র, সেই ইন্দ্র ছিল গ্রিক বৈদিক যুগের প্রধান দেবতা। একটি গণরাজ্যের নাম লেখো। মল্ল। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে তোমরা জানো, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, এবং শ্রেষ্ঠ সম্রাট ছিল অশোক। নালন্দা মহাবিহার কোন গুপ্ত সম্রাটের আমলে তৈরি করা হয়? কুমারগুপ্ত। পঞ্চম মহাব্রতের পঞ্চম ব্রতটির নাম কি? ব্রহ্মচর্য নীতি। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? না, কুজুল কথফিসিস। কুজুল কথফিসিস হচ্ছে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, এবং শ্রেষ্ঠ রাজা হচ্ছে কনিষ্ক, তাই না? কুষাণ বংশের শ্রেষ্ঠ কনিষ্ক। এবারে দেখো তিনের দাগের একেরটা দুইটা আমরা কমপ্লিট করবো, তারপরে তিনের দাগের দেখো তিনের দাগের একেরটা কি বলেছে। দেখো তিনের দাগে একেরটা কি বলেছে, স্নাতক কাদের বলা হয়। তো বর্তমান সময়ে স্নাতক মানে যারা কলেজ পাস করে, কিন্তু আগেকার দিনে ইতিহাসে স্নাতক মানে কি, বৈদিক যুগে শিক্ষার্থীরা সাধারণত 12 বছর পর ধরে শিক্ষা গ্রহণ করত। শিক্ষা অর্জনের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার কথা ছিল, আর বিশেষ স্নান থেকেই স্নাতক কথাটি এসেছে। এই 12 বছরে শিক্ষা গ্রহণের পর পর্ব শেষ হলে 12 বছরের সমাবর্তন অনুষ্ঠান হতো, আর এই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলা হতো। এই অনুষ্ঠানেই ছাত্রদের স্নাতক বলা হতো। এরপরটা দেখো, এই দুয়েরটা বলেছে, দেখো দ্বাদশ অঙ্গ বলতে কি বোঝো। মহাবীরের মৃত্যুর পর প্রায় 12 বছর পর মগধে পাল্লিপুত্র শূলভদ্রের উদ্যোগে জৈন ধর্মের মূল উপদেশগুলি সংকলনের জন্য প্রথম জৈন সঙ্গীত ও সম্মেলন অনুষ্ঠিত হয়। এই জৈন ধর্ম সম্মেলনে মহাবীরের অনুগামীরা মহাবীরের প্রচারিত বিভিন্ন উপদেশগুলি 12টি খণ্ডের অঙ্গে সংকলিত করেন, তাদের একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হতো। 3 নম্বর প্রশ্ন কি বলছে, মহাকাব্য কাকে বলে? না, মহাকাব্য মহান যে কাব্য। আমাদের ভারতবর্ষে অনেক মহাকাব্য আছে, যেমন রামায়ণ মহাভারত এখানে দেওয়া আছে। দেখো এখান থেকে এটা লিখবে, মহাকাব্য কাকে বলে। এবং ভারতের দুটি মহাকাব্য হচ্ছে রামায়ণ মহাভারত। 4 থেকে প্রশ্ন বলছে, পুরু রাজ্যত্ব কোথায় ছিল? তাকে কে বন্দী করেছিল? না, পুরু রাজ্যত্ব ছিল ঝিলাম ও চেনাব নদীর দুই মাঝে, এবং তাকে মেসিডনের শাসক আলেকজান্ডার তাকে বন্দী করেছিল। আলেকজান্ডার তাকে সমুদ্রগুপ্তের রাজ্য জয় সম্বন্ধে দেখো গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত রাজ্য জয়। দেখো উত্তর ভারত দক্ষিণ ভারত বিভিন্ন রকম জয় করেন। এখান থেকে তোমরা দেখে দেখে লিখবে, যদি সমস্যা হয় আমাকে বলবে। তো এইভাবে অনেকগুলো পয়েন্ট, আমি এখানে 3টে পয়েন্ট দিয়েছি। উত্তর ভারত দক্ষিণ ভারত আটবিক রাজ্য জয়। তো বিভিন্ন রকম দক্ষিণ ভারতেও 12 জন রাজাকে প্রথমে যুদ্ধে হারিয়ে দেন, তারপর উত্তর ভারতে 9 জন রাজাকে হারিয়ে দেন। সেক্ষেত্রে 4 দাগে একটা বলেছে 10 রাজার যুদ্ধ টিকা লিখতে বলেছে। তো 10 রাজার ঋগ্বেদে যেসব যুদ্ধের কথা পাওয়া যায় তাদের বিখ্যাত ছিল 10 রাজার যুদ্ধ। যুদ্ধে দুটি পক্ষ ছিল, একটা পুরু, যদু, অনু এবং তুর্বস প্রভৃতি 10টি গোষ্ঠী রাজাদের মিলিত জোটের একে 10 রাজার যুদ্ধ বলা হয়। যুদ্ধের কারণ, রাজা সুদাস বিশ্বামিত্রের প্রধান পুরোহিত পদ থেকে সরিয়ে বশিষ্ঠকে পুরোহিত নিয়োগ করলে যুদ্ধ বাধে। তাছাড়া নদীর জল জমি দখলের জন্য তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। যুদ্ধের ফলে এই যুদ্ধে ভারত গোষ্ঠী নামে আমাদের দেশে ভারত তৈরি হয়েছে অনেকে বলে। ঠিক আছে, এরপরে দেখো 2 দাগের প্রশ্ন, দিগম্বর ও শ্বেতাম্বর কাকে বলা হয়? দিগম্বর কি? না, জৈন সন্ন্যাসীদের ভদ্রবাহু নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দক্ষিণাতে চলে যান, মহাবীরের মতো কোনো পোশাক না পরেই কঠোরভাবে ধর্ম পালন করতেন। এর জন্য এদেরকে দিগম্বর বলা হয়। আর শ্বেতাম্বর কি? জৈন সন্ন্যাসীদের শূলভদ্রের নীতির একজন জৈন সন্ন্যাসী উত্তর ভারত থেকে যান, এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করে, এই জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। যারা সাদা কাপড় পরে শ্বেতাম্বর, আর এদেরকে দিগম্বর বলা হতো। কুষাণ সম্রাট কেন দেবকুল প্রতিষ্ঠা করেছিলেন? না, দেবকুল হলো মন্দিরের মতো পুজোর একটা জায়গা, তবে এখানে কুষাণ সম্রাটের মূর্তি রাখা হতো। মথুরার একটি দেবকুলে সম্রাট ভীম কোদফিসিস এর সিংহাসনের মূর্তি পাওয়া গেছে। দেখো এখানে দুটো কারণ দেওয়া আছে, এখান থেকে তোমরা লিখবে যে কেন তিনি দেবকুল প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, দুটো পয়েন্ট দেওয়া আছে। পরের প্রশ্ন বলেছে, দেখো 4 থেকে এলাহাবাদ প্রশস্তির সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করো। এলাহাবাদ প্রশস্তি দেখো এই যে সমুদ্রগুপ্ত কথা আমরা পাই সেখান থেকে, হরিসেনের লেখা। ঠিক আছে, তো এইখান থেকে এই এলাহাবাদ প্রশস্তিটা এই পর্যন্ত লিখবে। এই 4 দাগেরটা এইখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরের 5টা বলছে, জৈন ও বৌদ্ধ
ধর্মের মিলগুলি লেখো। তো জৈন ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের মিল লেখো। দেওয়া আছে যে প্রবর্তকগণ ক্ষত্রিয় ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা, সহজ সরল ভাষায় ধর্মপ্রচার। তো এখান থেকে এইভাবেই তোমরা লিখবে। পরেরটা 5-এর দাগেটা বৈদিক যুগে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো। তো বৈদিক যুগে আর্যদের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল পরিবার, নারীদের সামাজিক মর্যাদা স্বীকৃতি ছিল। পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক মর্যাদা কিছুটা হ্রাস পায়, ঠিক আছে। নারীদের অবস্থা সম্পর্কে এখানে এইগুলো দেখে দেখে লিখবে। তো এই পর্যন্ত লিখলেই হবে। পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা এই পর্যন্ত লিখলেই হবে। ভালো করে দেখে নাও এইটা, বৈদিক যুগে নারীদের অবস্থান। পরের প্রশ্ন কি বলছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজনপদগুলির শাসন ব্যবস্থা কেমন ছিল? তো মহাজনপদ শাসন ব্যবস্থার মধ্যে রাজনৈতিক মহাজনপদের শাসন কোশল, মগধ, অবন্তী, বৎস। তো এইখান থেকে এইগুলো তোমরা দেখে লিখবে। এখান থেকে আস্তে আস্তে করে ভিডিওটা স্ক্রল করে করে লিখবে। এইরকমভাবে লিখলে তোমরা একদম ফুল টু ফুল নাম্বার পাবে, ঠিক আছে। এটা হচ্ছে শেষ প্রশ্ন মহাজনপদগুলির শাসন ব্যবস্থা সম্পর্কে। তো এই ভিডিওতে যারা নতুন, তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে লাইক করো, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাও। আর যারা প্রতিনিয়ত ভিডিও দেখছো তাদের জন্য পিডিএফের ব্যবস্থা থাকবে, এবং তোমাদের পিডিএফ পেতে চাও আমাকে কমেন্টে জানাও, আমি পাসওয়ার্ড বলে দেবো, ওখান থেকে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।